এই জন্যই মানুষের সন্দেহ সৃষ্টি করে এই সরকারের উপরে। সবচেয়ে বড় হলো যে তাদের কর্মকাণ্ড ভিতরে স্বচ্ছতা নাই। এনসিপি কিন্তু জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন একসময় করছে এনসিপি নেতারা, এখনো করে। কিন্তু এই অসুবিধার দিনে ডক্টর ইউনূস একটা অনক্যের বীজ রোপণ করলেন, যেটা ইতিমধ্যে অঙ্কুরিত হয়ে গেছে। এটা একটা মহিরুহে ধারণা, মানে আকৃতি গ্রহণ করবে। ইতিমধ্যে অলরেডি আপনি এনসিপি তাদের রিজার্ভেশনের কথা তারা কিন্তু প্রকাশ করেছে। আরেকটা বিষয় হচ্ছে যে বিএনপি একটা দল, কিন্তু সেই সাথে তো বাংলাদেশের আরো অনেক দল আছে। যেমন আপনার অলি আহমেদ সাহেবের দল আছে, আহ, আপনার আহ, গণ অধিকার পরিষদ আছে, বেশ কিছু দল কিন্তু আছে। হেফাজতের দল আছে, আপনার ফয়জুল রহমান সাহেবের দল আছে। এইসব দলের কোন প্রতিনিধির কথা কিন্তু এই নতুন তারিখে, সম্ভবত 12ই ফেব্রুয়ারি যেটা শোনা যাচ্ছে নানাবিধ ভাবে, থার্সডে, এই কথাটা শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ইলেকশনটা হবে। কিন্তু তাতে কি অন্যান্য দলের আছে কিনা, সম্মতি আছে কিনা, বা তাদেরকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজনীয়তা ছিল কিনা? তো এইখানেই ডক্টর ইউনূস একটা পদ্ধতিগত ভুল করে ফেলছেন। যে এই জিনিসটা কিন্তু তার ঢাকা বসে করা উচিত ছিল। সে তো অলরেডি অ্যানাউন্স করে দিয়েছিল, সবার সাথে আলোচনা শুনে শুনে অ্যানাউন্স করে দিচ্ছেন যে এপ্রিলের ফার্স্ট উইকে, প্রথম ফার্স্ট উইকে না, প্রথম অর্ধে ইলেকশন হবে। এ ধরনের একটা অ্যানাউন্সমেন্ট ছিল। সেই অ্যানাউন্সমেন্ট থেকে যদি তার সরে আসতে হয়, শুধু তারেক রহমান সবচেয়ে বড় দল করেন, রিপ্রেজেন্ট করেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু অন্য দলগুলিরও তো একটা সে থাকার কথা, সেটাই তো গণতান্ত্রিক প্রক্রিয়া। সেটা কিন্তু উনি করেন নাই। এটা হলো সবচেয়ে বড় একটা অনুকরণ। এটা আপনি দেখবেন যে কিছুদিনের ভিতরে নানা লোকে নানা কথা শুরু করবে। যেমন আপনার অলরেডি একটা আছে যে ইলেকশন কমিশনের উপরে কিন্তু আস্থা নাই এনসিপি, তারা কিন্তু সেখানে গিয়েছিলেন এবং এখনো তারা বলেন। আরেকটা বিষয় হচ্ছে যে যে প্রেস ব্রিফিং করছেন শেখ ডক্টর রবিউল ভাই, খলিল। আপনার আর আপনার ফোনটাকে একটু ঠিক করতে হবে, আপনার ছবিটা একটু কাত হয়ে আছে। জি, জি, সরি, দুঃখিত। এখন এখন কি ঠিক আছে? আমি রবিউল ভাইকে বলছিলাম। রবিউল ভাই, আপনার ও ইয়েটা, হো, হ্যাঁ, আপনার ক্যামেরাটা ঠিক করেন, আপনার ক্যামেরাটা কাত হয়ে আছে। শেখ রবিউল সেটিং ভাই। ঠিক করতে হবে। জি, হ্যাঁ, 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 বলবেন। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী বলছিলেন, দুঃখিত। ও, যেটা আহ, বলতেছিলাম যে অরক্ষর একটা অরক্ষ সৃষ্টি হচ্ছে কিভাবে, যে ইলেকশন কমিশনের উপরে কিন্তু অনেকেরই আহ, ই নাই, আস্থা নাই। যেমন ধরেন ইলেকশন কমিশন আপনার আস্থা না থাকার কারণ কি? ইলেকশন কমিশন তো এখন তো দেখাতেই পারেনি কোনো কিছু যে সে আস্থা তাদের উপর রাখার মতো কি না, সেরকম কোনো কিছু তারা শুরুই করেনি। তারা যেমন ইশাকের, ইঞ্জিনিয়ার ইশাকের ঘটনাটা, সেখানে তারা ইশাকের ঘটনাটা তো দুর্বলতা। নির্বাচন কমিশনের উপরে কি আছে কিছু? এটা তো আদালতের একটা না, বিষয় হয়ে গেছে। কমিশনের উপরে ছিল এটা। আহ, আদালত বলছে যে কমিশন ইচ্ছে করলে বলে দিতে পারতো যে সে ইলেক্টেড হয়ে গেছে, তাকে তোমরা ওথ পড়ায় তাকে অফিসে যেতে দাও। এটা ছিল। কিন্তু সেখানে কিন্তু তারা স্ট্রংলি করতে পারো। তারা কি করছে, আইন মন্ত্রণালয় তারা পাঠিয়ে দিয়েছে, সেখান থেকে ওয়েট করছে, এটা করছে সেটা করছে। অর্থাৎ তারা ডিসাইসিভ না। এ বিষয়ে কিন্তু আপনার এনসিপি একটা কড়া প্রতিবাদ করছে। তারা আহ, আপনার ইলেকশন কমিশনে আবার গেছে, সেখানে তাদের অনাস্থা প্রকাশ করছে। সুতরাং এখানে একটা, আর ইলেকশন কমিশন সৃষ্টি হয়েছে কোন আইনে? শেখ হাসিনা প্রণীত যে সার্চ কমিটি, যে আইন, সেই আইনের দ্বারা হয়েছে। এবং সেই আইনকে তো আমরা অনেকেই সমালোচনা করছি যে এই আইনটা ঠিক না। সে কিন্তু তড়িঘড়ি করে সেই আইন করা হয়েছে, এবং তারা তো ওয়েট করে নাই। ডক্টর ইউনূস তো তার যে এই সংস্কার কমিশন যেগুলি করছে, সেগুলি তো আমার কাছে মনে হয় যে এই যে ই হয়েছে আর কি, মানে ইউজলেস হয়ে গেছে। হুম। দুদক আপনি করছেন, আপনি কিন্তু ওয়েট করতে পারতেন না যে দুদকের চেয়ারম্যান বা কমিশন গঠন করার আগে আপনি তো ডক্টর ইফতেখারের যে কমিশনের যে দিচ্ছে রিকমেন্ডেশন, সেই রিকমেন্ডেশন হিসেবে করতে পারতেন। ইলেকশন কমিশনও ঠিক সেইভাবে করতে পারতেন। দুইটা সবচেয়ে দুইটা গুরুত্বপূর্ণ কমিশন হচ্ছে পাবলিক হুম। সার্ভিস কমিশন ছাড়া এই হুম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ইলেকশন কমিশন, তারপরে হচ্ছে আপনার
দুদক, আপনার দুর্নীতি দমন কমিশন, এই কমিশনগুলি গঠন করা হয়েছে আগের সেই শেখ হাসিনার আমলের যেসব আইন, সেই আইন অনুসারে। সুতরাং এখানে মানুষের আস্থা মানে সৃষ্টি করা একটু কঠিন হবে ইলেকশন কমিশনের উপরে, একটা বিষয় আপনার গেল। আরেকটা বিষয় হচ্ছে যে এরা দুজন যখন আপনার ব্রিফিং করছে, আপনি যদি একটু সূক্ষ্মভাবে দেখেন, ব্রিফিং এ কিন্তু বিষয়টা আছে। ডক্টর ইউনূস বলছেন ইলেকশন হতে পারে রোজার আগে, অর্থাৎ ফেব্রুয়ারির ফার্স্ট হাফে ইলেকশন হতে পারে, প্রোভাইডেড আপনার সংস্কার হতে হবে এবং বিচার সম্পন্ন করতে হবে, অনেকটা বিচার সম্পন্ন করতে হবে, অর্থাৎ সেখানে অ্যাডভান্স থাকতে হবে, অ্যাডভান্স করতে হবে। এবং সেটা দায়িত্ব কার? প্রসিকিউশনের দায়িত্ব তো ডক্টর ইউনূসের সরকারের, এবং সংস্কারের দায়িত্ব কার? ডক্টর ইউনূসের সরকারের। হুম। এবং কতটুকু সংস্কার করবেন উনি কিন্তু সে বিষয়টা ওনার গভর্নমেন্ট এখনো বলতে পারতেছে না, যে কোন একটা, দুইটা, পাঁচটা, 10টা বিষয় এই সবগুলি দল একমত হয়েছে, ঐক্যমত্য গঠিত হয়েছে, সেখানে কিন্তু কোনোভাবেই বলা হচ্ছে না। এটা কিন্তু বহু লোকে ডিমান্ড করতেছে যে আপনারা যে মিটিং এর পর মিটিং করে যাচ্ছেন, করে হুম। আপনারা কয়েকটা বিষয়ে তো এক ঐক্যমত হয়েছে, সেগুলিকে আপনারা ইমপ্লিমেন্ট করেন। কোনো হুম। বিষয়ই কিন্তু ইমপ্লিমেন্ট করা হচ্ছে না। এই জন্যই মানুষের সন্দেহ সৃষ্টি করে এই সরকারের উপরে। সবচেয়ে বড় হলো যে তাদের কর্মকাণ্ড ভিতরে স্বচ্ছতা নাই, এবং কথা মধ্যেও স্বচ্ছতা নাই। এখানে বলা হয়েছে যে জুলাই সনদ, জুলাই সনদের আলোকে কিন্তু ইলেকশন হবে। আপনি জুলাই সনদ তো আপনি জানেন না। এবং হুম। আমির খসরু মাহমুদ সাহেব কিন্তু বলছেন যে জুলাই সনদ হইতে হবে সকলের ঐক্যমতের ভিত্তিতে। আপনি সেই ঐক্যমত্য আছে কিনা বলেন? কোনো ঐক্যমত্য কি আছে যে এই ঐক্যমত্যের উপর ভিত্তি করে আপনি জুলাই সনদ করবেন? আবার এদিকে এনসিপি, এনসিপি কে আপনি যতই উপেক্ষা করেন ছোট দল হিসেবে, তাদেরকে একেবারে, তাদের তো নিবন্ধনও নাই, কিন্তু এনসিপি কিন্তু জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন একসময় করছে এনসিপি নেতারা, এখনো করে কিন্তু। এখনো তাদের একটা আলাদা একটা স্থান তারা করে নিচ্ছে জাতীয় জীবনে, তাদের সমালোচনা আছে, এটা আছে, অনেক কিছুই আছে। সুতরাং এই এনসিপিও তো আপনার তারা বলতেছে গণপরিষদ, এবং তারা হুম। কিন্তু বলতেছে মৌলিক ই করতে হবে, সংস্কার করতে হবে। যে সংস্কার কমিশন গুলি এগুলি নিয়ে আসছে সেগুলিতে তারা স্যাটিসফাইড না। তারা বলতেছে যে মৌলিক সংস্কার করতে হবে। সেই মৌলিক সংস্কারটা কোথায়, কার কার ডায়েরিতে লেখা আছে? উই ডোন্ট নো। সুতরাং এখানে আপনার এই ডক্টর ইউনূস আসার পরেই দেখবেন যে গ্রাজুয়ালি এইসব প্রশ্ন এসে দাঁড়াবে, মৌলিক সংস্কার কি? মৌলিক সংস্কার কি বলতে চাচ্ছে তারা? কি জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, কিংবা মূল নীতি, কিংবা আমাদের নাকি এটাকে ধর্ম ভিত্তিক করবে, সেসব বিষয়ে যাবে? নাকি আমরা যে সেকুলার যে যে কনস্টিটিউশন আছে, জি। সংবিধান আছে, সেই সংবিধানকে যথাযথভাবে আপনার অ্যামেন্ড করে, সংশোধিত করে একটা যুগোপযোগী সংবিধানে রূপান্তরিত করবে? সেটা আমরা সেই ধরনের কোনো রূপরেখা বা কথাবার্তা আমরা কিন্তু শুনতেছি না। আমরা যা শুনতেছি সেগুলি যদি আপনার সার বার্তা খুঁজতে যান, দেখবেন যে বিশেষ কিছু বেরিয়ে আসতেছে না। এখানে যে যা কিছু বলা হলো, হুম। যে এখানে কিন্তু কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা হচ্ছে সংস্কার যদি যথেষ্ট না হয় তাহলে ইলেকশন সেই সময় করবে না। এবং হুম। সংস্কার করার আহ, আহ, ই- আহ, মানে হচ্ছেন, মানে কর্মকর্তা বলেন, সংস্কার করা করবে হল ডক্টর ইউনূস। এখন উনি যদি স্লো করে দেয়, স্লো তো করে দিচ্ছে, অলরেডি স্লো করে দিচ্ছে। আবার উনি যদি নানাবিধ সংস্কার আনেন, ওনারা তো অ্যাকচুয়ালি সংস্কারের নামে বঙ্গোপসাগরে জাল ফেলে দিচ্ছে। এত সংস্কার তো করার কথা না, এত সংস্কার করার কথা না। আপনার মূলত সংস্কার করবেন, নাম্বার ওয়ান সংস্কার করার কথা ছিল, উচিত ছিল দুর্নীতি দমনের জন্য। ওনারা কি করবেন? দুর্নীতি দমনের জন্য কোনো কাজই করতেছে না। দুর্নীতি তো ছেয়ে গেছে দেশে। আপনার দুর্নীতির কথা সবাইকেই, সবাই কিন্তু বলা বলি করে। ইভেন এই যে আমি কয়েকবারই বলতেছি, আজকেও বলি, যে অ্যাডভাইজার মহোদয়রা তারা তো তাদের সম্পত্তির হিসাব দিলেন না, এবং হুম। দিবেনও না, একসময় চলে যাবেন। কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু অনেক কথা আড়ালে আপনারে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়ায়, এবং হুম। কিছু কিছু জিনিসটা আছে সত্য। এবং তারা কেন স- সম্পত্তির হিসাব দিবেন না? সম্পত্তির হিসাব সেই দিবে না যার অবৈধ সম্পত্তি আছে। যার অবৈধ সম্পত্তি আছে সে কিভাবে এই শহীদের রক্তের উপরে
উম, ভিত্তি করে যে একটা সরকার গঠিত হয়েছে, সেখানে যদি দুর্নীতিবাজ থাকে, সেখানে যদি অলরেডি আপনার 300-400 কোটি টাকার একটা কাহিনী আহ, আহ, বাইরেতেছে, এপিএসটা দুর্নীতি করতে পারে না যতক্ষণ না তার যে বস, যে মন্ত্রী প্রতিমন্ত্রী যদি দুর্নীতি না করে। সেই কেস কি হচ্ছে আমরা কিন্তু আহ, দেখতেছি না যে সেগুলি কোনো কিছু হচ্ছে কিনা, সেই ধরনের এগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে কিনা, উই ডোন্ট নো। সেই জন্য আমি বলি যে ডক্টর ইউনূসের কাছে আমরা যেটা আশা করছিলাম, প্রথম দিকে আমাদের বিরাট আশা ছিল, যে উনি একটা দুর্নীতিমুক্ত পরিবেশে, চাঁদাবাজ মুক্ত পরিবেশে উনি ইলেকশনটা করবেন। চাঁদাবাজি হচ্ছে না সেটা সেটা বাংলাদেশে। আপনি করেনি, আপনি মনে করছেন সেটাই তিনি করতে পারেননি, তার ইতিমধ্যে এই সময়কালীন সময়ে তিনি যা করেছেন সেটা সফলতা বরং ব্যর্থতার পরিচয় দিয়েছেন বহুলাংশে, আপনি সেটা বুঝাতে চাইছেন। আপনাকে অনেক ধন্যবাদ।